ব্যাংকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ব্যাংকার্স লার্নিং ক্লাবে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ইনকুটাম নিয়ে কথা বলছিলাম। আমরা আগের ভিডিওতে সিপিটি নিয়ে কথা বলেছি। এখন সিপিটির কিছু আমরা স্লাইড, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা শেষ করতে পারিনি। তো পরের স্লাইডগুলো নিয়ে আমরা কথা বলবো আর আগের ভিডিওটি নিয়ে একটু সামান্য রিক্যাপ করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা দীর্ঘদিন ধরেই আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন এবং কমেন্টস করে মূল্যবান মতামত প্রদান করছেন। চলুন শুরু করা যাক। আমরা সিপিটিতে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। সিপিটি হচ্ছে যে কোনো মোডে আমরা ব্যবহার করতে পারি। তারপর এখানে দুটা পয়েন্ট অর্থাৎ বা দুইটা প্লেস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যেখানে ডেলিভারি হচ্ছে, আরেকটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট। এরপর আমরা জানি যে ডেলিভারি পয়েন্টে রিস্কটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আবার তো ডেলিভারি পয়েন্ট থেকে নিজের আপনার নিজের ফ্যাক্টরিতে বা নিজের জায়গায় নিয়ে আসা পর্যন্ত রিস্কটা কিন্তু বায়ারের, আর প্লেস অফ ডেস্টিনেশন পর্যন্ত খরচ দিচ্ছে সেলার। এই বিষয়গুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং বাই ডিফল্ট এখানে একটা খুব মোস্ট ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে বাই ডিফল্ট এখানে ডেলিভারি হয়ে যাচ্ছে যদি আপনার কোনো উল্লেখ করা না থাকে তাহলে ফার্স্ট ক্যারিয়ারে, অর্থাৎ এখানে যদি অনেকগুলো পরিবহন ব্যবহার করা হয়, সে সেলারের ফ্যাক্টরি থেকে ট্রাক থেকে কোনো একটা পোর্টে আসলো বা কোনো একটা রেলওয়ে স্টেশনে আসলো এবং রেলগাড়িতে করে সিপোর্ট পর্যন্ত নিয়ে আসলো, সিপোর্ট থেকে জাহাজে উঠলো, তা আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে ঠিক কোন কেরিয়ারে উঠলে আপনি সেটাকে ডেলিভারি হিসেবে কাউন্ট করবেন। অন্যথায় কিন্তু বাই ডিফল্ট ফার্স্ট কেরিয়ারে উঠলেই কিন্তু সেটা ডেলিভারি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বায়ারের যে রিস্ক হচ্ছে তাকে ওই ফার্স্ট কেরিয়ার থেকে তার নিজের আপনার প্রেমিসে নিয়ে আসা পর্যন্ত কিন্তু সমস্ত রিস্ক তাকে বহন করতে হয়, যেটা কোয়াইট ইম্পসিবল ফর আওয়ার ইম্পোর্টার। এটা খুবই সতর্কতার সাথে দেখতে হয়। আমরা দেখেছি যে সিপিডিতে দুইটা লোকেশন খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে প্লেস অফ ডেলিভারি আর একটা হচ্ছে প্লেস অফ ডেস্টিনেশন। এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। এবং এখানে কোনো যদি আনলোডিং কস্ট থাকে সেটা, এরপর আপনার যদি কোথায় যদি একাধিক ক্যারিয়ার থাকে কোন ক্যারিয়ার থেকে মানে আপনি পণ্যটা ডেলিভারি হিসাবে কাউন্ট করবেন সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হয়। আমরা এই পর্যন্ত আগের ভিডিওতে কথা বলেছি। আজকে তারপর থেকে শুরু করছি। এখানে দেখেন ডেলিভারি নিয়ে যে আর্টিকেল আছে সেখানে কিন্তু দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। একটা হচ্ছে ডেলিভারি when the goods are handed over by the seller to its carrier, অর্থাৎ সেলারের, দেখেন সেলার কিন্তু কেরিয়ার ভাড়া করছে, কিন্তু সেলার যেহেতু পণ্যের পরিবহন খরচ সেলার দিচ্ছে, সেলার তার নিজের কেরিয়ারে যখনই পণ্যটা উঠাচ্ছে তখনই কিন্তু এটা ডেলিভারি হয়ে যাচ্ছে। আর আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে প্লেস অফ ডেস্টিনেশন, যেখান থেকে বায়ারকে অবশ্যই পণ্যটা রিসিভ করতে হবে। এখন আমাদের দেশে অনেকেই কিন্তু এটা একটা ইনকারেন্ট কনসেপ্ট নিয়ে আসি আমরা, যে ডেস্টিনেশন প্লেস ইজ নেমড আফটার যে সিপিটি যেটা বা সিআইপিতে এটাই ডেলিভারি হয়, অর্থাৎ যেখানে মানে এটা বাই ডিফল্ট আমরা অনেকেই ভাবি যে আমার পণ্যটা তো এসে চট্টগ্রামে ওর কেরিয়ারই দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডেলিভারিটা এখানেই হচ্ছে। এটা অনেকে আমরা ভুল ধারণা পোষণ করি। অর্থাৎ প্লেস অফ ডেস্টিনেশন এবং প্লেস অফ ডেলিভারি সম্পূর্ণ পৃথক, এখানেই সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন রিস্ক নিয়ে কথা বলি। রিস্ক অফ লস অর ড্যামেজ টু দ্য গুডস বিটুইন টু পার্টিস ইজ দ্য বায়ার বিকজ, আচ্ছা A3 তে রিস্ক ট্রান্সফার নিয়ে কথা বলা হয়েছে। কি বললো এখানে দেখেন, দ্য সেলার বিয়ার অল রিস্ক অফ লসেস অর ড্যামেজেস টু দ্য গুডস আনটিল দে হ্যাভ বিন ডেলিভার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ A2 উইথ দ্য এক্সেপশন অফ লস অর ড্যামেজ ইন দ্য সার্কামস্টেন্স ডিসক্রাইবড ইন B3। অর্থাৎ A3 এবং B3 কিন্তু বিস্তারিত বলা আছে। আমার আগের ভিডিওতে আমি কিন্তু আর্টিকেলগুলো সহই দিয়েছিলাম, আপনাদের কাছে আর্টিকেলগুলো আছে আমরা জানি, একটু দেখে নেবেন A3 B3 কি বলা হচ্ছে। A3 B3 যা বলা হচ্ছে এটার মূল কথা হচ্ছে, যদিও আমি তোমার পরিবহনের খরচ আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ তুমি ঠিক যেখানে বলছো মালটা পৌঁছে দিতে হবে, পণ্যটা পৌঁছে দিতে হবে, সে আমি একজন বায়ার, আমি বললাম তুমি কিন্তু আমাকে চট্টগ্রামের
পোর্ট পর্যন্ত আমাকে পণ্যটা পৌঁছে দিবা, কিংবা আমাকে শাহজালাল এয়ারপোর্ট পর্যন্ত আমাকে পণ্যটা পৌঁছে দিবা, তার আগে আমি কিন্তু পণ্যটা নিতে পারবো না। তো এই সিপিটি যখন ব্যবহার করবেন, এখন আপনি যদি ধরে নেন যে সে তো আমাকে শাহজালাল এয়ারপোর্টে কিংবা চট্টগ্রাম পোর্টে পণ্য পৌঁছে দিচ্ছে, সুতরাং রিস্ক তার, এক্ষেত্রে কিন্তু সেটা আপনার একটা ভুল ধারণা। সেলার কিন্তু এখানে এই রিস্ক নিয়ে কখনোই রেসপন্সিবল থাকবে না। তাহলে সেলার কখন রেসপন্সিবল হবে? ঠিক যেই ক্যারিয়ারটা আপনি যদি বলে দেন কন্ট্রাক্টে যে লাস্ট ক্যারিয়ারে পণ্যটা লোড করলেই ডেলিভারি হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, সে যে জাহাজে করে, সে ধরেন চায়না থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসছে, যে জাহাজে সে পণ্যটা উঠায় ওইখান থেকে কিন্তু ডেলিভারি কাউন্ট হয়ে গেল, এবং ওই জাহাজের ইন্স্যুরেন্সের খরচ আপনাকে দিতে হবে, ঠিক একইভাবে প্লেনের ইন্স্যুরেন্স খরচ আপনাকে দিতে হবে। এবং বায়ারকে অবশ্যই রিসিভ করতে হবে গুডস কোথায়, যে প্লেস অফ ডেস্টিনেশন, অর্থাৎ আপনি চুক্তিতে যেখানে বলে থাকেন সেখানেই কিন্তু পণ্যটা যখন চলে আসবে আপনাকে কিন্তু তখনই রিসিভ করতে হবে। এই সিপিটির আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে A6 এবং B6, অর্থাৎ ডেলিভারি এবং ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে। সেটা হলো, এখানে লেখা আছে সব কিছুই, আমি শুধু আপনাকে একটু সংক্ষেপে আলোচনা করছি। সেটা হচ্ছে, যদি বায়ার আপনাকে রিকোয়েস্ট করে, অর্থাৎ সেলারকে রিকোয়েস্ট করে, ঠিক যেভাবে রিকোয়েস্ট করে সেলারকে অবশ্যই সেভাবে বায়ারকে ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে, ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলো তাকে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এবং এই যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট সে রেডি করছে এবং তার কাছে, অর্থাৎ বায়ারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে, এটার যে খরচ, সেই খরচগুলো কিন্তু সেলারকেই দিতে হবে। আর যদি বায়ার কোনো রিকোয়েস্ট না করে, তাহলে কাস্টমারি প্র্যাকটিস যেটা, অর্থাৎ এই বিজনেসের যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস অনুযায়ী ঠিক যেভাবে ট্রান্সপোর্ট ডকুমেন্ট রেডি করার কথা, ঠিক সেভাবে বায়ার কিন্তু সেলার ট্রান্সপোর্ট ডকুমেন্ট রেডি করে বায়ারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। অর্থাৎ, এবং ট্রান্সপোর্ট ডকুমেন্টটা এমন হবে, এখানে দেখেন যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট মাস্ট কভার দ্য কন্ট্রাক্ট গুডস অ্যান্ড বি ডেটেড উইদিন দ্য পিরিয়ড এগ্রিড ফর শিপমেন্ট। আচ্ছা, এখানে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা সে এমনভাবে তৈরি করতে হবে, এটা এনাবল দ্য বায়ার টু ক্লেম দ্য গুডস ফ্রম দ্য ক্যারিয়ার এট নেম প্লেস অফ ডেস্টিনি। অর্থাৎ যে বিক্রেতা, সে পণ্যটা শুধু পৌঁছায় দিয়েই কিন্তু তার দায়িত্ব শেষ হলো না, পৌঁছানোর পর পোর্ট থেকে বায়ার পণ্যটা রিলিজ করার জন্য, পোর্ট থেকে, অর্থাৎ ধরেন এটা এয়ারপোর্ট হোক বা সিপোর্ট হোক, ওইখান থেকে পণ্যটা সে নিজের কবজা নিয়ে আসার জন্য যা যা করা দরকার, এক্ষেত্রে তার ট্রান্সপোর্ট ডকুমেন্ট ছাড়া কিন্তু সে এটা করতে পারবে না। এই ট্রান্সপোর্ট ডকুমেন্টটা এমনভাবে তাকে তৈরি করে দিতে হবে যাতে সে সহজেই তার পোর্ট থেকে তার পণ্যটা তার নিজের মালিকানায় বা পোর্ট থেকে রিলিজ করতে পারে। অথবা enable the buyer to sell the goods in transit, আমি যেটা আগের বার সো ডেলিভার নিয়ে ব্যাখ্যা বলেছিলাম, যদি এটা কমোডিটি গুডস হয়, বিশেষ করে যেগুলো জাহাজে থাকতে, পরিবহনে থাকা অবস্থায় বিক্রি হয়ে যায়, ওই বিক্রি হওয়া পণ্যগুলো ঠিকমতো বায়ার যাতে নিজের কবজায় নিতে পারে, ঠিক সেভাবেই ডকুমেন্টটা সেলারকে তৈরি করে দিতে হবে যাতে বায়ার সহজেই পণ্যটা রিলিজ করতে পারে। আবার কি বলছে দেখেন, যদি ট্রান্সপোর্ট ডকুমেন্ট এমন হয় যে এটা নেগোশিয়েবল ফর্মে হয় এবং এটা সেভারাল অরিজিনাল থাকে, তাহলে ফুল সেট অফ অরিজিনাল মাস্ট বি প্রেজেন্টেড টু দ্য বায়ার। অর্থাৎ যদি এটা নেগোশিয়েবল হয়, এই যে আমাদের দেশের বিল অফ লেডিংগুলো বেশিরভাগই নেগোশিয়েবল ফর্মে থাকে এটা, এবং যদি একাধিক কপি থাকে, অরিজিনাল কপি সবগুলোই কিন্তু বায়ারকে অবশ্যই প্রেজেন্ট করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিস, আমরা তো টু দ্য অর্ডার অফ আমাদের ব্যাংকের নামে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বিএলগুলো ইস্যু করতে বলি, এবং পরবর্তীতে আমরা সেটা আবার এন্ডোর্স করে বায়ারকে দিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি আমাদের দেশের প্র্যাকটিস। আমি একটু ইন এডিশন বলে রাখি, সেটা হলো, আমরা যেহেতু একজন ইম্পোর্টার পণ্যটা নিয়ে আসতেছে, পণ্য এনে সে বিক্রি করবে, আমাদের সাথে তার বিভিন্ন রকম ক্রেডিট লাইন থাকতে পারে, বিক্রি করার পর সে আমাকে পেমেন্ট করবে, আমি তার হয়ে আগে পেমেন্ট করে দিলাম লোন ক্রিয়েট করে, অথবা সে তার ক্যাশ দিয়ে আমাকে পেমেন্ট করবে। আবার এই পণ্যের কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকতে পারে। বিভিন্ন ইস্যুতে ব্যাংক চায় যত বেশি সম্ভব সময় এই ডকুমেন্টের মালিকানা ব্যাংকের কাছে রাখতে, যাতে বায়ার কোনো কারণে যদি পণ্যটা না নেয়, রিলিজ না করে, বা বায়ার দেখা গেল সে মারা গেল, তার ব্যবসা বন্ধ হয়ে গেল, এদিকে তার পণ্য পড়ে আছে পোর্টে, এখন তো ব্যাংক তো বাধ্য, যদি ডকুমেন্ট ঠিক থাকে তাকে পেমেন্ট করতে বাধ্য, তো ব্যাংক কোত্থেকে করবে? তো ব্যাংক কি করে, সেই পণ্যটা
যদি টু দ্য অর্ডার অফ ব্যাংকের নামে থাকে সেই কিন্তু সহজ হয়, সে পণ্যটা রিলিজ করে বিক্রি করে অন্তত কিছু টাকাও হলেও সে মার্কেট থেকে তুলে নিয়ে সে পেমেন্টটা দিতে পারে বা লোন থাকলে লোন অ্যাডজাস্ট করতে পারে। এই কারণে ব্যাংকের পার্সপেক্টিভে ব্যাংক সিকিউর থাকার জন্য টু দ্য অর্ডার অফ ব্যাংকের নাম দিয়ে এই ডকুমেন্টগুলো ইস্যু করতে বলা হয়। পরবর্তীতে কিন্তু ব্যাংক আবার এন্ডোর্স করে বায়ারের নামে কিন্তু সেটা দিয়ে দিচ্ছে। আর যেহেতু এটা আমাদের দেশের একটা স্পেশাল প্র্যাকটিস, ইনকুটাম তো সারা ওয়ার্ল্ডের জন্য, সে নিশ্চয়ই এভাবে মানে আলাদাভাবে সে উল্লেখ করবে না। এই কারণে এখানে বলা হচ্ছে যদি নেগোশিয়েবল ফর্মে হয় ট্রান্সপোর্ট ডকুমেন্ট সেটা এবং একাধিক অরিজিনাল হয় সেটাও যাতে বায়ারের নামে থাকে। আচ্ছা, B6 এ কি বলা হচ্ছে, দ্য বায়ার মাস্ট অ্যাকসেপ্ট, যে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা সেলার তাকে প্রোভাইড করলো সেটা বায়ার অবশ্যই অ্যাকসেপ্ট করবে। কিভাবে অ্যাকসেপ্ট করবে, A6 এ কিন্তু যে মানে A6 এর শর্ত অনুযায়ী যদি ডকুমেন্টটা রেডি হয় বায়ার সেটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, যে রেফারেন্স টু দ্য ট্রান্সপোর্ট ডকুমেন্ট বিং দ্য কনফার্মিটি উইথ দ্য কন্ট্রাক্ট ইজ অড বিকজ মোস্ট কন্ট্রাক্ট সে ভেরি লিটল অ্যাবাউট দ্য ট্রান্সপোর্ট ডকুমেন্ট। অর্থাৎ অনেক সময় আমরা যে পিআই গুলো বা সেলস কন্ট্রাক্টগুলো হাতে নিয়ে আমরা এলসি করি, আমরা দেখি এখানে কিন্তু আসলে এই যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে কিন্তু বিস্তারিত কিছু বলা থাকে না। এখানে শুধু বলা থাকে যে কোন ফর্মে আপনার পণ্যটা আসছে, এটা যদি সিতে হয় তাহলে বাই ডিফল্ট ধরে নেওয়া হয় যে সিতে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলো আমরা চাইবো সেলারের কাছ থেকে, সেটা কিভাবে চাইবো, কি চাইবো, সেটার কি হবে, সেটার কি কি তথ্য থাকতে হবে, এগুলো কিন্তু আসলে কন্ট্রাক্টে খুব একটা পাওয়া যায় না। তো এটাই এটা বলা হচ্ছে যে আসলে কন্ট্রাক্টে ট্রান্সপোর্ট ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত খুব বেশি কিছু বলা হয় না। Maybe it should have been better to say if it evidence transport is made transport in the mode and delivery time or period agreed in the contract. বরং এটা অনেক সময় এটা উল্লেখ থাকে এলসিতে, যদি আপনার সেলস কন্ট্রাক্ট অনুযায়ী যদি ট্রান্সপোর্ট ডকুমেন্ট দেওয়া থাকে বা ডেলিভারি পণ্যটা ডেলিভারি বা কোন মোডে পণ্যটা ডেলিভারি হবে, কোন মোডে পণ্যটা আসবে, সেটা কন্ট্রাক্টে যেভাবে বলা থাকে সেভাবে যদি ট্রান্সপোর্ট ডকুমেন্টে বলা থাকে তাহলে আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, এখানে একটা এডিশনাল একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করার সময় শুধু এই আইসিসির যে পাবলিকেশন সেটারই সাহায্য নিয়েছি, বিষয়টা এমন না। আমি আরও কিছু আপনার ইনকোটাম বিশেষজ্ঞের তাদের কিছু লেখা আর্টিকেল বা তাদের কিছু বক্তব্য কিংবা তাদের কিছু সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু বক্তব্য, তাদের টপিকস নিয়ে আলোচনা, এখান থেকেও কিছু ডাটা আমি কিন্তু নিয়েছি। আমার বেশিরভাগ আপনার হেল্প নিয়েছি আমি যে বব রোনাই থেকে। বব রোনাইকে আপনারা হয়তো অনেকেই চেনেন, যিনি ইনকোটাম যে 2020 ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিলেন, এখন তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন। তার কিন্তু একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে যেখানে উনি ইনকোটাম নিয়ে অনেক বিশদ আলোচনা করে থাকেন। আপনারা যদি চান তার গ্রুপে জয়েন করেও কিন্তু অনেক আপনার ইনকোটাম নিয়ে তার আপনার নলেজটাকে অনেক এনলার্জ করতে পারবেন। আচ্ছা, A9 কি বলছে, A9 এ কিন্তু এলোকেশন অফ কস্ট, অর্থাৎ খরচটা কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে, এগুলো নিয়ে কথা হচ্ছে। তা আমরা জানি যে প্লেস অফ ডেস্টিনেশন পর্যন্ত খরচ, সম্পূর্ণ খরচ হচ্ছে সেলারের। এরপর পণ্যটা আনলোড হওয়ার পর থেকে কিন্তু খরচ হলো বায়ারের। আবার যেহেতু ডেলিভারি হয়ে যাচ্ছে আরেকটা জায়গায়, সেইখান থেকে সেই ডেলিভারি পয়েন্ট থেকে তার নিজের প্রেমিসে নিয়ে আসা পর্যন্ত ইন্স্যুরেন্সের খরচটাও কিন্তু দিতে হবে বায়ারকে। এখন যদি পণ্যটা এফসিএল হয়, ফুল কন্টেনার লোড, বা এলসিএল হয়, কিংবা এটা গুড যদি ইয়ারে আসে, অবশ্যই সেলস কন্ট্রাক্টে এগুলো ক্লিয়ারলি ইন্ডিকেট করতে হবে। একজন ভালো বায়ার বা একজন মানে নলেজেবল পারসন যে সেলস কন্ট্রাক্ট রেডি করছে তাকে কিন্তু খুব মানে সূক্ষ্মভাবে সতর্কভাবে সেলস কন্ট্রাক্টটাকে রিভিউ করতে হবে, যেখানে পণ্যর ধরন অনুযায়ী পণ্যটা কোন ধরনের কন্টেনারে পরিবহন করা হবে, এবং এটা যদি এয়ারে হয় তাহলে কন্ট্রাক্ট অফ সেল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট এই জিনিসগুলো সম্পর্কে। ইফ দ্য বায়ার ফেলস টু কালেক্ট দ্য গুড, এবং বায়ার যদি গোডসটা পণ্যটা রিসিভ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কি হবে, এগুলো নিয়ে বিস্তারিত আপনাকে অবশ্যই সেলস কন্ট্রাক্টে উল্লেখ করে দিতে হবে, অন্যথায় কিন্তু এখানে বায়ার লুজার হবে। দ্য সেলার মাস্ট নোটিফাই দ্য বায়ার দ্যাট গুডস হ্যাভ বিন ডেলিভার্ড ইন। আচ্ছা, A2 তে যেভাবে বলা আছে ঠিক সেভাবে যদি পণ্যটা ডেলিভারি হয় তাহলে সেলারকে অবশ্যই
বায়ারকে জানাতে হবে। সেলারের দায়িত্ব হচ্ছে এখানে বায়ারকে জানানো যে তোমার পণ্যটা আমি ঠিক তোমার চুক্তি অনুযায়ী, শর্ত অনুযায়ী, কন্ট্রাক্ট অনুযায়ী আমি ডেলিভারি দিয়েছি, এবং দ্য সেলার মাস্ট গিভ দ্য বায়ার এনি নোটিস রিকোয়ার্ড টু এনেবল দ্য বায়ার টু রিসিভ দ্য গুড। অর্থাৎ বায়ারকে পণ্যটা রিসিভ করার জন্য, এনেবল করার জন্য যা যা করা দরকার সেই নোটিশগুলো সেলার কিন্তু অবশ্যই দিতে হবে। যদি কোনো আপনার শর্ট ট্রান্সপোর্ট হয়, মানে অল্প দূরত্বের হয়, শর্ট ট্রানজিট টাইম হয়, ওই যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে ট্রানজিট পিরিয়ড থাকে একটা, সেই সময়টা যদি কম হয়, বা কোনো একটা পোর্টে যদি একাধিক টার্মিনাল থাকে, তাহলে কোথায় পণ্যটা আপনাকে প্লেস অফ ডেস্টিনেশন সিলেক্ট করার সময় এটা খুব খেয়াল করতে হবে, এবং এবং এটা সেলস কন্ট্রাক্টে যাতে এগুলো উল্লেখ থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বায়ার। আচ্ছা, এখন যেটা হচ্ছে এই অংশটা আমি বব রুনাই থেকে নিয়েছি, সেটা হলো আমরা যে এলসি মানে ব্যবহার করি আমাদের ইম্পোর্ট বা এক্সপোর্ট করার ক্ষেত্রে, এই যে সিপিটি ইনকোটামটা একটা এলসিতে ব্যবহার করার জন্য আসলে কতটুকু উপযোগী, এখানে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো ওনার বক্তব্য যেটা, সেটা আমি এখানে তার রিফ্লেকশন ঘটিয়েছি। সেটা হলো, ওনার প্রশ্ন হচ্ছে হাউ ডাজ এন এলসি ফাংশন উইথ এ সিপিটি ট্রানজেকশন। আসলে ওনার বক্তব্য ছিল যেটা, এটা আসলে সিপিটির যে নেচার, সিপিটির যে আর্টিকেলগুলো সিপিটিতে যেভাবে বলা হচ্ছে যে একটা পণ্য কিভাবে আসতেছে, কোত্থেকে আসতেছে, কখন আসতেছে, কে নিচ্ছে, সে অনুযায়ী এটা আসলে এলসিতে এই ইনকোডামটা ব্যবহার করা মোটেও উপযোগী না। কেন উপযোগী না, এটার ব্যাখ্যাটা এখানে দেখেন। এলসি অলমোস্ট ইনভেরিয়েবলি স্পেসিফাই পোর্ট অফ লোডিং, একটা এলসিতে পোর্ট অফ লোডিং থাকে, পোর্ট অফ ডিসচার্জ থাকে, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট থাকে, রিকোয়ার্ড প্রেজেন্টেশন, একটা অনবোর্ড ট্রান্সপোর্ট ডকুমেন্টের কথা এলসিতে সবসময় উল্লেখ করা থাকে, এবং দেয়ার আর অল আফটার ডেলিভারি। মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে, যে একটা আপনার ডেলিভারিটা কখন হচ্ছে, সে ধরেন আমি একটা সিতে একটা পণ্য নিয়ে আসতেছি, তো আমার সিপিটি ইনকোটাম অনুযায়ী কি হচ্ছে, আমি যখন পণ্যটা জাহাজে উঠাই দিচ্ছি, আমার সেলস কন্ট্রাক্টে যদি বলা থাকে জাহাজে লাস্ট ক্যারিয়ার, তা আমি যখন জাহাজে উঠাই দিচ্ছি তখনই কিন্তু ডেলিভারি হয়ে গেল। তো ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু সেলারের এখানে আর কোনো রেসপন্সিবিলিটি নেই, সে শুধু ভাড়াটা দিবে। কিন্তু এখানে আমি যখন এলসিতে বলে দিচ্ছি পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডিসচার্জ, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, এবং একটা অনবোর্ড নোটেশন, বিল, ট্রান্সপোর্ট ডকুমেন্ট দাও, এই ঘটনাগুলো যে সময় ঘটবে ওই সময় কিন্তু আসলে সেলারের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেলার এর আগেই পণ্যটা ডেলিভারি দিয়ে দিয়েছে, তার যেখানে দায়িত্ব ডেলিভারি দেওয়া, ডেলিভারি শেষ। সো তার কিন্তু আসলে এই জিনিসগুলো উল্লেখ করে একটা ডকুমেন্ট রেডি করা তার জন্য এটা মানে বাধ্যতামূলক না এস পার সিপিটি ইনকোটাম। তাহলে কেন আমরা ইউজ করছি? There are all after delivery, even though the seller responsibility is to contact, to pay carriage, so on. আচ্ছা, যদিও সে ভাড়া দিচ্ছে তারপরে কিন্তু এগুলো তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে সিপিটিটা আসলে কোথায় ইউজ করা উচিত বা কিভাবে ইউজ করা উচিত? তো ওনার বক্তব্য ছিল যে সিপিটি ট্রানজাকশন শুড অনলি রিকোয়ার প্রেজেন্টেশন অফ দ্য সেলার ইনভয়েস। আপনি যখন সিপিটিতে ট্রানজাকশন করবেন, সে শুধুমাত্র একটা ইনভয়েস দিবে, সেলার ইনভয়েস দিবে, এবং রিসিভ ফর শিপমেন্ট যে বিএল বলে, রিসিভ ফর শিপমেন্ট বিএল সেটা দিবে। আচ্ছা, দেয়ার ইজ নো প্রভিশন ইন সুইফট এলসি ফরম্যাট দ্য লেটেস্ট ডেট অফ রিসিপ্ট অফ গুডস বাই দ্য ক্যারিয়ার। এখন ক্যারিয়ারে যখনটা পণ্যটা উঠছে তখনই যেহেতু ডেলিভারি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সময়টা কিন্তু সেই মানে পোর্ট অফ লোডিং, পোর্ট অফ লেটেস্ট ডেট অফ শিপমেন্ট বা প্রেজেন্ট মানে শিপমেন্ট ডেটের সাথে আসলে সম্পর্কিত না। মানে শিপমেন্ট তো যেহেতু জাহাজ স্টার্ট করতেছে, বিল মানে বিএল ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু হচ্ছে, সেটাকে শিপমেন্ট ডেট ধরা হচ্ছে। বাট আমার পণ্যটা কিন্তু এখানে ইনকুটাম অনুযায়ী যেখানে জাহাজে উঠলো মানে আমার পণ্য ডেলিভারি হয়ে গেল। অর্থাৎ এখানে কোনো যে লেটেস্ট ডেট অফ রিসিপ্ট অফ গুড বাই দ্য ক্যারিয়ার এই ধরনের কোনো অপশন কিন্তু সুইফটে নাই। কিন্তু সিপিডিতে আসলে রিলেভেন্ট ডেটটা হচ্ছে এমন একটা ডেট যে ডেটে ক্যারিয়ারে পণ্যটা রিসিভ করা হলো। কিন্তু আমরা চাই কি লেটেস্ট ডেট অফ শিপমেন্ট। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট কি, যখন ট্রান্সপোর্ট ডকুমেন্টটা ইস্যু করা হয়, অর্থাৎ ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করার সময় আর জাহাজে পণ্যটা ওঠানোর সময় দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কিন্তু আমার সুইফটে কিন্তু এই অপশনটা আসলে নেই। তাহলে আমরা যখন ব্যাংকে এলসি করব যে ইম্পোর্টার, তখন আমি আসলে কি চাইবো? সিপিটি যখন দিই তখন আসলে ওনার একটা সাজেশন ছিল যে আপনি যদি সিপিটিতে এলসি করেন সেই ক্ষেত্রে আপনি এলসিতে কি কি চাইতে পারেন। বড়জোর অনলি ফিল থাকবে 44 এতে প্লেস অফ টেকিং ইন চার্জ, ফিল 44 বিতে থাকবে প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন। এখানে কোনো পোর্ট অফ লোডিং বা পোর্ট অফ ডিসচার্জ থাকবে না, এখানে কোনো লেটেস্ট ডেট অফ শিপমেন্ট থাকবে না। কিন্তু বেসিক্যালি এই ডেটগুলো না দিলে কিন্তু আমরা এলসি করতে পারি না। বিশেষ করে আপনার লেটেস্ট ডেট অফ শিপমেন্ট কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এই ফিল্ডে আপনি ডাটা না দিলে এলসি সেভই নিবে না।
কিন্তু সিপিটি যে ইনকুটাম, সেই ইনকুটাম আপনি এতক্ষণ যদি অ্যানালাইসিস করে থাকেন, এখানে কিন্তু সিপিটি ইনকুটামে লেটেস্ট ডেট অফ শিপমেন্টটা একেবারেই ইরিলেভেন্ট। অর্থাৎ এখানে সেলারের যে রেসপন্সিবিলিটি, তার মধ্যে এই ডেট উল্লেখ করা বা এই ঘটনা শিপমেন্টের আগেই কিন্তু তার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা যে প্রেজেন্টেশন চাচ্ছি, সেই প্রেজেন্টেশনটা উনি বলছেন যে আসলে সেটা চাওয়া উচিত না। তার বক্তব্য হচ্ছে রিকোয়ার্ড প্রেজেন্টেশন হবে ফরওয়ার্ডস কার্গো রিসিপ্ট, এবং এটাতে ডেটেড থাকবে কি নো লেটার দেন যে শোয়িং দ্য প্লেস অফ রিসিপ্ট অফ ফাইনাল ডেস্টিনেশন। অর্থাৎ প্লেস অফ রিসিপ্টের যে ডেট, সেই ডেটটা উল্লেখ আমরা যেটা করে দেবো এলসিতে, সেই অনুযায়ী ওই কার্গো রিসিপ্টটা তৈরি করা হবে, এবং এটার কোনোভাবেই সেটার ওই যে ডেট প্লেস অফ রিসিপ্ট ডেট আমি উল্লেখ করবো এলসিতে, সেটার পরের ডেট ফরওয়ার্ডার কার্গো রিসিপ্টের ডেট হতে পারবে না। অর্থাৎ বিল অফ লেডিং এর পরিবর্তে ওনার বক্তব্য হচ্ছে ফরওয়ার্ডার কার্গো রিসিপ্ট থাকবে, এবং সেটাতে ডেট হবে অবশ্যই প্লেস অফ রিসিপ্ট যে ডেট থাকবে এলসিতে উল্লেখ থাকবে সেটার আগে। তো আমরা বেশ একটু বিস্তারিত আলোচনা করলাম ইনকুটামটো আসলে কতটুকু ব্যবহার উপযোগী। আমরা যে ব্যবহার করছি, আমরা মডিফাই করে কিন্তু ইনকুটামটা ব্যবহার করছি। ইনকুটামের যে বাই ডিফল্ট যে ফিচার, সেই ফিচার অনুযায়ী আসলে অনেক কিছুই কিন্তু আমাদের করতে পারার কথা না, কিন্তু আমরা করে যাচ্ছি, এটাই অনেকেরই বক্তব্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সিপিটি নিয়ে বিশদ আলোচনা করলাম। নেক্সটে আমরা সিএপি নিয়ে কথা বলবো। আশা করি নেক্সট ভিডিওতে সবাইকে পাশে পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।